আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী আক্তার। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। তফসিল ঘোষণার পর গুলির শব্দ, ভোটের পথে আতঙ্ক। নির্বাচন কি নিরাপদ নাকি সহিংসতার ফাঁদে বাংলাদেশ? 11 মাসে 230 জন গুলিবিদ্ধ, প্রকাশ্যে গুলি আর খুনে কাঁপছে দেশ। নির্বাচনের আগে ভয়াবহ বাস্তবতা। গুলিবিদ্ধ ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসকের কণ্ঠে আশার গল্প নেই। ঝুঁকিপূর্ণ 72 ঘণ্টা। হাদির ওপর হামলায় ফুঁসে উঠলেন সাদিক কায়েম। নাগরিক নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের কঠিন পরীক্ষা। সেন্ট মার্টিন জাহাজঘাটে ক্ষমতার দাপট। ইউএনওকে প্রকাশ্যে গ্রেফতারের হুমকিতে দেশ জুড়ে প্রশ্ন। ঘুষ খাব না, লাকসামের মাঠে বিএনপি প্রার্থী আবুল কালামের শপথ। মাদক আর ভাঁওতাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ভোরের আগুনে কাঁপল কেরানীগঞ্জ। 12 তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিরাপত্তা বাসিন্দারা। এবং ভেন্টিলেটর ও ডায়ালিসিসে খালেদা জিয়া। স্বাস্থ্যে বড় পরিবর্তন নেই, দেশ জুড়ে দোয়া আর উৎকণ্ঠা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের তফসিল ঘোষণার পর মানুষের মনে স্বস্তি আসার কথা ছিল, কিন্তু তার বদলে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ঢাকার রাজপথে নির্বাচনী মাঠে গুলির শব্দ। গুলিবিদ্ধ হয়েছেন প্রার্থী শরীফ ওসমান হাদি। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি সত্যিই একটি নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তার ঠিক পরদিনই শুক্রবার দুপুরে ঢাকার ইনকালাব মঞ্চের মুখপত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তফসিল ঘোষণার পর যে উৎসবমুখর পরিবেশ প্রত্যাশিত ছিল, তা মুহূর্তেই ভেঙে পড়ে এই সহিংস ঘটনায়। এই ঘটনার পর রাজনৈতিক সব পক্ষ নিন্দা জানায়েও মানুষের মনে ভয় কাটেনি। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিচিত মুখ হয়ে ওঠা ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ তার সুস্থতা কামনা করছে। প্রধান নির্বাচন কমিশনার নিরাপদ ও উৎসবমুখর পরিবেশের কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন। নির্বাচনী প্রচারণায় যদি প্রার্থীকে গুলিবিদ্ধ হতে হয়, তাহলে সাধারণ ভোটার কতটা নিরাপদ? সরকার সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিলেও মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার উন্নতি মানুষের চোখে পড়ছে না। মানবাধিকার সংগঠনের তথ্য বলছে, চলতি বছরে শত শত রাজনৈতিক সংঘাত ঘটেছে। নিহত ও আহতের সংখ্যা ভয়াবহ। পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ কিংবা চট্টগ্রামের নির্বাচনী জনসংযোগে গুলির ঘটনায় এখনও অপরাধী শনাক্ত না হওয়া মানুষকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তফসিল ঘোষণার পর প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে গেলেও বাস্তবে তারা স্থানীয় রাজনৈতিক প্রভাবের বাইরে নয়। ডিসি, এসপি, ইউএনওদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। যে দল ক্ষমতায় আসার সম্ভাবনায় এগিয়ে, প্রশাসনের ঝোঁক সেদিকেই। এ অভিযোগ নতুন নয়। এই পরিস্থিতিতে ইতিহাসের সেরা নির্বাচন তো দূরের কথা, একটি মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনও কঠিন হয়ে উঠছে। সহিংসতা, আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দেশ এগোচ্ছে ভোটের দিকে। প্রশ্ন একটাই, এই নির্বাচনে কি মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে? দিনে দুপুরে গুলি, ব্যস্ত সড়কে খুন, বাজারে ব্যবসায়ী হত্যা, এই দৃশ্য এখন আর বিচ্ছিন্ন নয়। চলতি বছরের মাত্র 11 মাসে গুলিবিদ্ধ হয়েছেন 230 জনের বেশি, নিহত 80 জনেরও বেশি। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি ক্রমেই আরও অনিরাপদ হয়ে উঠছে, নাকি আমরা এই বাস্তবতায় অভ্যস্ত হয়ে যাচ্ছি? মানবাধিকার সংগঠন HRSS বলছে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত গুলিবিদ্ধ ও নিহতদের মধ্যে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, যুবকসহ নানা শ্রেণীপেশার মানুষ রয়েছেন। শুধু রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করেই ঘটেছে 852টি সহিংসতা। এসব ঘটনায় নিহত হয়েছেন অন্তত 129 জন, আহত প্রায় 7,000 মানুষ। রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। একই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবক গুলিবিদ্ধ হন। তার আগের দিন পুরান ঢাকায় মশলা ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। খুলনা, মিরপুর, চট্টগ্রামেও ঘটেছে প্রকাশ্য হত্যাকাণ্ড। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। খুন, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাস জনমনে ভয় বাড়াচ্ছে। শুধু নভেম্বর মাসেই সারা দেশে হত্যা মামলা হয়েছে 279টি, মোট মামলা 14,000-এর বেশি। পরিসংখ্যানে দেখা যায়, অপরাধের শীর্ষে ঢাকা রেঞ্জ, এরপর চট্টগ্রাম ও রাজশাহী। মহানগরের মধ্যে ঢাকায় সর্বোচ্চ মামলা, তারপর চট্টগ্রাম ও গাজীপুর। পুলিশ বলছে, আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রই সহিংসতার মূল কারণ। অপরাধ বিশ্লেষকদের মতে, প্রকাশ্যে গুলির ঘটনা সমাজে গভীর আতঙ্ক তৈরি করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, কিন্তু রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বড় বাধা।
প্রশ্ন থেকে যায়, এই পরিস্থিতিতে মানুষ কতটা নিরাপদ আর সামনে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে। গুলিবিদ্ধ একজন মানুষ নিথর হাসপাতালের বিছানায়। বাইরে উৎকণ্ঠিত পরিবার, সহকর্মী আর দেশবাসী। চিকিৎসকের কণ্ঠে নেই আশার গল্প। শরীফ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। সামনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৭২ ঘণ্টা। এই মুহূর্তে জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছেন তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, হাদির অবস্থা নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ নেই। শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখনই নতুন কোনো চিকিৎসা হস্তক্ষেপ করা সম্ভব নয়। ডাক্তার সাইদুর রহমান জানান, বাম কানের ওপর দিয়ে ঢুকে বুলেট ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলা হয়, যা জীবন রক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। বর্তমানে হাদিকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকেরা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তবে সামান্য আশার জায়গা হল, তার শরীরে এখনও সাইন অফ লাইফ রয়েছে। অস্ত্রোপচারের সময় নিজের শ্বাস নেবার কিছু প্রচেষ্টাও দেখা গেছে। চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে নেবার সময় নাক ও গলা দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। আপাতত সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে চিকিৎসকের ভাষায় সামনে পথ মোটেও সহজ নয়। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের প্রধান জানান, হাদির 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। এখন দেশবাসীর দৃষ্টি এক জায়গায়, এই ঝুঁকিপূর্ণ সময় পার করে হাদি আদৌ ফিরতে পারবেন কিনা। গুলির শব্দ থামলেও প্রশ্ন থামেনি। শরীফ ওসমান হাদির ওপর হামলার পর দেশ জুড়ে উদ্বেগ। এবার কণ্ঠ তুললেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তার স্পষ্ট দাবি, হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত খুঁজে বের করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, আর এই পরীক্ষায় ব্যর্থতা মেনে নেওয়া যায় না। শুক্রবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ার শহীদ জিয়া ময়দানে আয়োজিত আন্তর্জাতিক কেরাত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাদিক কায়েম। সেখানেই তিনি বলেন, জুলাই বিপ্লবের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি নতুন বাংলাদেশ বিনির্মাণের একজন সাহসী সৈনিক এবং বরিশালের সন্তান হওয়ায় এই হামলা সবার জন্য গভীর উদ্বেগের। সাদিক কায়েম বলেন, হাদিকে সন্ত্রাসীরা গুলি করেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদের দ্রুত শনাক্ত করতে হবে। দেরি হলে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্ত হবে। তিনি জোর দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনাই এখন সবচেয়ে জরুরি কাজ। ডাকসুর ভিপি স্পষ্ট করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই বিপ্লবের পরও যদি মানুষ নিরাপদ না থাকে, তাহলে তা সরকারের বড় ব্যর্থতা। এই ব্যর্থতা ঢাকতে নয়, বরং দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, শুধু অপরাধী ধরা নয়, আহত হাদির চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। একজন সহযোদ্ধা জীবন মৃত্যুর লড়াইয়ে থাকলে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব তাকে পাশে দাঁড়ানো। হাদির চিকিৎসা যেন কোনোভাবেই অবহেলায় না পড়ে, সে বিষয়েও তিনি জোরালো আহ্বান জানান। হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি প্রশ্ন। সাদিক কায়েমের কণ্ঠে উঠে এসেছে সেই উদ্বেগী। এখন দেখার বিষয়, রাষ্ট্র কত দ্রুত অপরাধীদের চিহ্নিত করে, আর আহত হাদির পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা কতটা ফিরিয়ে আনতে পারে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যদি ইউএনওকে প্রকাশ্যে গ্রেপ্তারের হুমকি শুনতে হয়, তাহলে প্রশ্ন উঠবেই। কক্সবাজারের জাহাজ ঘাটে ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে। শুক্রবার সকালে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী জাহাজে ওঠা নিয়ে উত্তেজনা তৈরি হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটক সংখ্যা সীমিত রাখতে গিয়ে দায়িত্ব পালন করছিলেন সদর উপজেলা ইউএনও তানজিলা তাসনিম। ঠিক তখনই এক পর্যটক নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে পরিস্থিতি ঘোলাটে করেন। ইউএনও জানান, জাহাজ নির্ধারিত সময়ের আগেই ছেড়ে যাওয়ার অভিযোগ জানতে চাইলে ইব্রাহিম নামের ওই ব্যক্তি প্রকাশ্যে তাকে গ্রেপ্তারের হুমকি দেন। ঘটনাটির ভিডিও সংরক্ষিত রয়েছে বলেও জানান ইউএনও। তার ভাষায়, মন্ত্রণালয়ের কেউ হলেও এভাবে কাউকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এখতিয়ার কারও নেই। পরে অভিযুক্ত ইব্রাহিম নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন, ইউএনওকে চিনতে না পারায় তিনি দুঃখিত। টিকিটে জাহাজ ছাড়ার সময় লেখা ছিল সকাল 7টা, কিন্তু ঘাটে এসে জানা যায় জাহাজ 6টায় ছেড়েছে। বিভ্রান্তি ও উত্তেজনা থেকেই এমন আচরণ করেছেন বলে দাবি করেন তিনি। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, নাব্যতা সংকট ও জোয়ার ভাটার কারণে সময়সূচি ও ঘাট পরিবর্তন করা হয়। এতে পর্যটকেরা ভুল বুঝেছিলেন। পরে বিষয়টি পরিষ্কার হলে ওই 12 জনকে অন্য একটি জাহাজে সেন্ট মার্টিন পাঠানো হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘুষ, মাদক আর ভাউতাবাজির রাজনীতির বিরুদ্ধে সরাসরি শপথ। কুমিল্লার মাঠে দাঁড়িয়ে বিএনপি প্রার্থী আবুল কালাম বললেন, তিনি কখনো ঘুষ খাবেন না। অতীতের অভিজ্ঞতা টেনে এনে দিলেন কঠিন বার্তা। লাকসামের উঠান বৈঠকে আবুল কালাম বলেন, একসময় প্রাথমিক স্কুলের চাকরির জন্য ৫ থেকে ৭ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। সেই ভাগ পেয়েছে আগের এমপিরাও, কিন্তু সেই দিন শেষ। তিনি স্পষ্ট অঙ্গীকার করেন, জনপ্রতিনিধি হলে তিনি কোনোদিন ঘুষ নেবেন না। মাদক প্রসঙ্গে তিনি বলেন, একটি এলাকায় সর্বোচ্চ ১০০ মানুষ মাদক সেবন করে, কিন্তু মানুষ আছে হাজার হাজার। এই হাজার মানুষ এক হলে কি ওই ১০০ জনকে ভালো পথে আনা যায় না? মাদকের কুফল তুলে ধরার পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। জামায়াতের সমালোচনা করে আবুল কালাম বলেন, একটি দল ভোটের বিনিময়ে বেহেশতের টিকিট বিক্রি করছে। বেহেশত দেওয়ার ক্ষমতা কারো নেই। কে জান্নাতে যাবে আর কে দোজখে যাবে তা একমাত্র আল্লাহই জানেন। এসব ভাওতাবাজির কথায় কান না দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। সবাই যেন ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোটাধিকার প্রয়োগী গণতন্ত্রের শক্তি, এ কথা স্মরণ করিয়ে দেন তিনি। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আপোষহীন এই নেত্রী ভোটাধিকার ফিরিয়ে দিতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। একটি সন্তান হারিয়েছেন, আরেক সন্তান নির্যাতিত হয়ে বিদেশে। জিয়া পরিবারের অবদান জাতি কখনো ভুলবে না, এই বার্তায় বক্তব্য শেষ করেন আবুল কালাম। ভোরের ঘুম ভাঙালো আগুনের আতঙ্কে। কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় ১২তলা জমেলা টাওয়ারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে পুরো ভবন জুড়ে নেমে আসে চরম উৎকণ্ঠা। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা। দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। মাত্র ৮ মিনিটের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। জমেলা টাওয়ার নামের এই ভবনটি ১২তলা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়, বিশেষ করে নিচতলা থেকে ধোঁয়া ছড়াতে থাকায়। ৫টা ৪৫ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে একে একে মোট ১২টি ইউনিট যোগ দেয়। আগুন ভবনের নিচতলায় হওয়ায় ধোঁয়া দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। ঘন ধোঁয়ার কারণে কিছু সময় ভবনের ভেতরে দৃশ্যমানতা কমে যায়। ফায়ার সার্ভিস সদস্যরা ঝুঁকি নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়, যাতে উদ্ধার কাজে কোনো বাধা না আসে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, যা স্বস্তির। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত করে বিস্তারিত জানানো হবে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটি বা অন্য কোনো কারণ খতিয়ে দেখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় যেন থমকে আছে হাসপাতালের এক কেবিনে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। দেশজুড়ে চলছে দোয়া ও মিলাদ। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে শুক্রবার নতুন কোনো আপডেট দেয়নি মেডিকেল বোর্ড। তবে আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত চিকিৎসা গাইডলাইন অনুসরণ করে সব ধরনের চিকিৎসা অব্যাহত রাখা হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী অবস্থার উন্নতি না হওয়ায় খালেদা জিয়াকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় শুরু হয়েছে ডায়ালিসিস। পাশাপাশি শরীরে গুরুতর সংক্রমণের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে, যা পরিস্থিতির জটিলতাই নির্দেশ করে। মেডিকেল বোর্ড জানায়, পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসি জটিলতার কারণে তাকে নিয়মিত রক্ত ও রক্তজাত উপাদান দিতে হচ্ছে। ইকোকার্ডিওগ্রাফিতে হৃদযন্ত্রের ভালভে সংক্রমণ ধরা পড়ায় বিশেষ পরীক্ষা করা হয়। আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করে সেই জটিল চিকিৎসাও শুরু করা হয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সার্বিক অবস্থার নিয়মিত মূল্যায়ন করছে। সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মর্যাদা ও চিকিৎসাগত গোপনীয়তা বজায় রেখে সর্বোচ্চ পেশাদারিত্বে চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে এবং কোনো ধরনের অনুমান বা গুজব না ছড়ানোর অনুরোধ করা হয়েছে। এদিকে শুক্রবার বাদ জুমা রাজধানীসহ সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মী ও সাধারণ মানুষ বলেন, তার সুস্থতা দেশের রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত, তাই সবাই আল্লাহর কাছে দোয়া করছেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিসিইউতে নেওয়া হয়।
বিদেশে নেওয়ার সিদ্ধান্ত থাকলেও শারীরিক ঝুঁকির কারণে তা সম্ভব হয়নি। আপাতত দেশেই চলছে সর্বোচ্চ চিকিৎসা।